সেলুলার অ্যাডাপ্টেশন। এখন কি? এখন একটা সেল সবসময় চায় সে তার নিজের সিচুয়েশনটাকে নিজের আয়ত্তে রাখতে। এখন যদি সেল সেটাকে নিজের আয়ত্তে রাখতে পারে, তাহলে সেটা সেলুলার অ্যাডাপ্টেশন। এখন যেই স্ট্রেস অথবা যেই ইনজুরিয়াস স্টিমুলাইটা সেলের উপর আসছে, সেটা যদি সেলের উপর থেকে সরে যায়, তাহলে সেলটা আবার যে নরমাল স্টেট ছিল, নরমাল স্টেটে ফিরে যাবে। এখন একটা সেলের উপর যে স্ট্রেস অথবা ইনজুরিয়াস স্টিমুলাই আসছে, সেটা সেটা সেলের কি পরিবর্তন করতে পারে? যার কারণে সে নিজের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়। কি চেঞ্জ ঘটার ফলে সে তার সিচুয়েশনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে? যেমন একটা সেল তার সাইজে পরিবর্তন করে নিজের অবস্থান বা নিজেকে অ্যাডাপ্ট করতে পারে, অথবা তার নাম্বারে পরিবর্তন করে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে, অথবা মেটাবলিক অ্যাক্টিভিটি, মানে সেলের মধ্যে যে মেটাবলিক অ্যাক্টিভিটি চলে, মানে সেলের যে মেটাবলিজম, সেটাকে হ্রাস বা বৃদ্ধি বা পরিবর্তন করে নিজেকে ওই পরিবেশের সাথে অ্যাডাপ্ট করতে পারে। অথবা ফিনোটাইপ, মানে কি সেলের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, মানে সেলটা দেখতে এক ধরনের, এই সিচুয়েশনকে অ্যাডাপ্ট করার জন্য সে আরেক ধরনের সেলে রূপান্তর হতে পারে। এগুলো করার মাধ্যমে সে তার পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়, অথবা একে বলে সেলুলার অ্যাডাপ্টেশন। এখন হোয়াট ইফ সেল ক্যান্ট অ্যাডাপ্ট দ্য স্ট্রেসফুল কন্ডিশন? যদি সেলটা অ্যাডাপ্ট করতে না পারে সিচুয়েশনটাকে, তাহলে কি হবে? ইট উইল লিড টু সেলুলার ইনজুরি। মানে কি? এটা সেলুলার ইনজুরিতে রূপান্তর হবে। সেলুলার ইনজুরি দুই ধরনের: রিভার্সেবল সেল ইনজুরি, ইরিভার্সেবল সেল ইনজুরি। রিভার্সেবল সেল ইনজুরি কখন হবে? যে সেটা যখন মাইল্ড অথবা ট্রানজিয়েন্ট, মানে কি সেলের উপর যে স্ট্রেস অথবা ইনজুরিয়াস স্টিমুলাই আসছে, সেটা যদি ক্ষুদ্র পরিমাণে অথবা খুব কম সময়ের জন্য হয়, সেটা হবে রিভার্সেবল সেল ইনজুরি। আর ইরিভার্সেবল সেল ইনজুরি কি? সেটা যদি সিভিয়ার, যে স্ট্রেসটা আসছে, সেটা যদি সিভিয়ার অথবা প্রোগ্রেসিভ হয়, মানে কি সেটা যদি সেই স্ট্রেস অথবা ইনজুরিয়াস স্টিমুলাই সেটা যদি অনেক বেশি পরিমাণে হয় অথবা অনেক সময় ধরে ঘটতে থাকে, তাহলে কি হবে? সেটা সেল ইনজুরি। ইরিভার্সেবল সেল ইনজুরি আলটিমেটলি সেল ডেথ হয়ে যায়, ওই সেলটা ডেথ হয়ে যায়। এখন হোয়াট ইজ সেলুলার ইনজুরি? সেলুলার ইনজুরি কি? If the limit of adaptive responses are exceeded, or if cells are exposed to injurious agent or stress, deprived of essential nutrients, or become compromised by mutation that affect the essential cellular constituents, a sequence of event follows that is termed cell injury. এখন, if the limit of adaptive responses are exceeded, যদি সেলের যে অ্যাডাপটিভ রেসপন্স সেটা যদি এক্সিড করে যায়, মানে সেটা যদি অ্যাডাপটিভ রেসপন্স যে সীমা পর্যন্ত সে অ্যাডাপ্ট করতে পারে, সেটা যদি সীমার বাইরে চলে যায়, এক্সিড করে যায়, তাহলে কি হবে? সেলুলার ইনজুরি হবে। অর ইফ সেলস আর এক্সপোজ টু ইনজুরিয়াস এজেন্ট অর স্ট্রেস, মানে সেলটা এমন কোনো স্ট্রেস বা ইনজুরিয়াস স্টিমুলাই আসলো যেটা সেলকে ডিরেক্টলি সেল ইনজুরি করলো সেই সেলের। অথবা ডিপ্রাইভড অফ ইসেনশিয়াল নিউট্রিয়েন্টস, কি সেল যদি ঠিকমতো নিউট্রিয়েন্টস না পায়, তাহলে সেটা সেল ইনজুরি হবে। অর বিকাম কম্প্রোমাইজড বাই মিউটেশন দ্যাট এফেক্ট দ্য ইসেনশিয়াল সেলুলার কনস্টিটিউয়েন্টস। অথবা একটা সেল যদি জেনেটিক্যালি মিউটেশনের মাধ্যমে তার তার জিনের কোনো চেঞ্জেস ঘটে, তাহলে তার যে ফাংশন সেটা করতে পারবে না। এই কারণে সেলুলার ইনজুরি হবে। এগুলো এগুলো তার মানে কিভাবে সেলুলার ইনজুরি হতে পারে? যদি অ্যাডাপটিভ রেসপন্সেসটা এক্সিড করে যায়, অথবা নিউট্রিয়েন্টস যদি ঠিক মতো না পায়, অথবা যে স্টিমুলাইটা আসছে ইনজুরিয়া, সেটা যদি অনেক বেশি পরিমাণে বা অনেকক্ষণ ধরে প্রলংড পিরিয়ড ধরে চলতে থাকে, সেটার কারণে হতে পারে, অথবা মিউটেশনের কারণে হতে পারে সেলুলার ইনজুরি। এখন সেলুলার রেসপন্সেস টু ইনজুরিয়াস স্টিমুলাই,
মানে কি সেলুলার রেসপন্সেস টু ইনজুরিয়াস স্টিমুলাই কি, কি হতে পারে? একটা সেলের উপর যখন ইনজুরিয়াস স্টিমুলাই আসে, তখন সেই সেলটা তার বিরুদ্ধে কি, কি রেসপন্স দেখায় সেটা হচ্ছে এটা। সেলুলার অ্যাডাপ্টেশন করার ট্রাই করে। সে ১ম এ অ্যাডাপ্ট করার ট্রাই করবে। ওই ইনজুরিয়াস স্টিমুলাই এর সাথে সে অ্যাডাপ্ট করে নেওয়ার ট্রাই করবে। কি, কি ভাবে অ্যাডাপ্ট করতে পারে? আমরা তো বলছি। সে তার সাইজ বৃদ্ধি বা হ্রাসের মাধ্যমে অ্যাডাপ্ট করতে পারে। অথবা তার নাম্বার বৃদ্ধি বা কমার মাধ্যমে অ্যাডাপ্ট করতে পারে, অথবা সে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স পরিবর্তনের মাধ্যমে তার সেই সিচুয়েশনকে অ্যাডাপ্ট করতে পারে, অথবা সে তার যে মেটাবলিক অ্যাক্টিভিটি মানে তার সেলের মধ্যে যে মেটাবলিজম চলে সেটার পরিবর্তনের মাধ্যমে সে অ্যাডাপ্ট করতে পারে। এখন যদি সেলুলার অ্যাডাপ্টেশন মানে সেলটা অ্যাডাপ্ট করতে না পারে, তাহলে সেটা তো আল্টিমেটলি সেল ইনজুরি হয়ে যায়। সেল ইনজুরি ২ ধরনের, রিভার্সেবল, ইরিভার্সেবল। রিভার্সেবল এর মধ্যে কি আছে? সেলুলার সুয়েলিং মানে সেলটা ফেঁপে যাবে। আর ফ্যাটি চেঞ্জ মানে ওই সেলের মধ্যে যদি ট্রাইগ্লিসারাইড অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ ট্রাইগ্লিসারাইড মানে কি ওই সেলের মধ্যে যদি ট্রাইগ্লিসারাইড জমা হয়, তাহলে সেই সেলের ফ্যাটি চেঞ্জ হবে। এটা সাধারণত লিভার, কিডনি এই অর্গানগুলোর হয়। ইরিভার্সেবল সেল ইনজুরি এটা হচ্ছে সেল ডেথের প্রসেস। কিভাবে হয়? নেক্রোসিস আর অ্যাপপ্টোসিস। এখন আরো কিছু রেসপন্স দেখাতে পারে। ইনজুরিজ যেটা স্টিমুলাই আসছে, সেটার বিরুদ্ধে আরো কিছু রেসপন্স কি, কি হতে পারে সেটা হচ্ছে এটা। মানে কি ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন মানে কিছু সাবস্ট্যান্স সেলের মধ্যে জমা হতে পারে। সেটা হতে পারে এন্ডোজেনাস, সেটা হতে পারে এক্সোজেনাস, সেটা হতে পারে বডির ভেতরের কোনো সাবস্ট্যান্স যেমন প্রোটিন, লিপিড এগুলো জমা হতে পারে। আবার বাইরে থেকেও যেমন কার্বন পার্টিকেলস এগুলো জমা হতে পারে। প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন মানে একটা সেলে ক্যালসিফিকেশন হওয়া। এটাও একটা সেলুলার রেসপন্স। তারপর সেলুলার এজিং। এটা একটা সেলুলার এজিং ইজ দ্য প্রসেস যেখানে তা অনেক সেলগুলা তাদের এজিং হয়। মানে সেলগুলা নিয়ে এটা ন্যাচারালিও হতে পারে। সেলগুলা এজড হয়ে যায়। আচ্ছা। টাইপস অফ সেলুলার অ্যাডাপ্টেশন। এখন সেলুলার অ্যাডাপ্টেশন এর টাইপ কি, কি আছে? ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল সেলুলার অ্যাডাপ্টেশন কি, কি? হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি, মেটাপ্লাসিয়া। প্যাথোলজিক্যাল অ্যাডাপ্টেশন আরেকটা। এখন what is hyperplasia? Hyperplasia কি? Hyperplasia refers to an increase in the number of the cells resulting in the size of the organ. Hyperplasia মানে কি একটা টিস্যুর সেলগুলার সংখ্যা বাড়বে মানে নাম্বার বাড়বে। আর ওই টিস্যুর সংখ্যা বাড়লে ওই ওই যে টিস্যুটা আছে ওই টিস্যুটা সাইজে বড় হবে না? এই কারণে নাম্বার বাড়লে সাইজ বাড়বে সেই অর্গান। এখন টাইপস অফ হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়ার টাইপ কি, কি আছে? ২ ধরনের। ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া, প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া। ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া আবার ২ ধরনের। হরমোনাল হাইপারপ্লাসিয়া, কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া। এখন হরমোনাল হাইপারপ্লাসিয়া এটা কি কারণে ঘটে? ইট অকার্স ডিউ টু হরমোনাল স্টিমুলেশন ইন রেসপন্স টু ফিজিওলজিক্যাল ডিমান্ড। আমাদের বডির যে ফিজিওলজিক্যাল ডিমান্ড আছে, সেই কারণে যদি কোনো আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেশন হয়, সেই হরমোনগুলা যে অর্গানে কাজ করার কথা, সেই অর্গানে যখন কাজ করবে, তখন সেই সেলগুলার অথবা সেই সেলগুলার proliferation হবে, অথবা সেলগুলার সংখ্যায় বৃদ্ধি পাবে। এর মাধ্যমে সে কি করবে? ওই ওই যে স্টিমুলাসটা আসছে হরমোনাল স্টিমুলেশন সেটার সেটার বিরুদ্ধে একটা রেসপন্স করবে সেলটা। যেমন আমাদের যদি উদাহরণ দিতে চাই তাহলে গ্ল্যান্ডুলার proliferation of breast during puberty and pregnancy মানে কি ব্রেস্টের গ্ল্যান্ডুলার proliferation মানে ব্রেস্টের গ্ল্যান্ডের proliferation কি হচ্ছে? এখানে হরমোন সিক্রেশন হচ্ছে। হরমোন সিক্রেট হলে সেই ব্রেস্টের সেলগুলা সেই হরমোন সিক্রেশনের বিরুদ্ধে একটা রেসপন্স প্রডিউস করবে। ওই রেসপন্সের কারণে গ্ল্যান্ডুলার proliferation অফ ব্রেস্ট হয়। পিউবার্টি আর প্রেগনেন্সির সময় ব্রেস্টটার সাইজ ইনক্রিজ করে। এজন্য তার নাম্বার হাইপারপ্লাসিয়া হতে হয়।
মানে কি সেলটাকে নিজেকে অ্যাডাপ্ট করার ট্রাই করে ওই হরমোনাল স্টিমুলেশন এর বিরুদ্ধে। প্রেগনেন্ট ইউটেরাস এখন প্রেগনেন্সির টাইমে ইউটেরাসটা সাইজে বৃদ্ধি পায়। আর ইউটেরাস সাইজে বৃদ্ধি পাওয়ার জন্য তার ছেলের সংখ্যার বৃদ্ধি পাওয়ার প্রয়োজন পড়ে। এটাও একটা হরমোনাল স্টিমুলেশনের কারণেই ঘটে। হরমোন হরমোনাল স্টিমুলেশন যখন আসে ইউটেরাসে তখন ইউটেরাসের সেলগুলো সেই হরমোনাল স্টিমুলেশনের বিরুদ্ধে একটা রেসপন্স প্রডিউস করে। সেই রেসপন্সটা হচ্ছে এই হাইপারপ্লাসিয়া অফ প্রেগন্যান্ট ইউটেরাস। এখন compensatory hyperplasia. Hyperplasia of liver after a hepatectomy. When a portion of the liver is removed. মানে হাইপারপ্লাসিয়া হয় লিভারে কখন? যখন লিভারের একটা অপারেশন হয়েছে, লিভার কেটে ফেলা হয়েছে, তখন লিভারটা রিজেনারেট করতে পারে। লিভারের রিজেনারেশন ক্যাপাসিটি আছে। এখন যদি 50% অথবা 60% লিভারও কেটে ফেলা হয়, সেই লিভারও রিজেনারেট করতে পারে। কিভাবে? এই হাইপারপ্লাসিয়ার মাধ্যমে। কম্পেনসেটরি কেন বলা হয়েছে? এরা কম্পেনসেট করতেছে। মানে 50% কেটে ফেলা হয়েছে, এখন কম্পেনসেট করে জিনিসটা বেড়ে বেড়ে আবার নর্মাল পজিশনে যাচ্ছে। এখন যখন লিভারটা অপারেশন করা হয়, তখন সেটা একটা স্টিমুলেশন দেয় যে লিভার তার স্বাভাবিক কাজ করার জন্য, তার নরমাল ফিজিওলজির জন্য নরমাল পজিশনে ব্যাক করা দরকার। তার জন্য লিভারের হাইপারপ্লাসিয়া হয়। এখন প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া। ইট অকার্স ডিউ টু এক্সেসিভ হরমোনাল স্টিমুলেশন। মানে কি এটাও হরমোনাল স্টিমুলেশনের কারণেই ঘটে, কিন্তু এটা হচ্ছে কি প্যাথোলজিক্যাল, মানে এক্সেসিভ হরমোন স্টিমুলেশন হবে। কি কি হইতে পারে এখানে উদাহরণ কি কি? হাইপারপ্লাসিয়া অফ এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের হাইপারপ্লাসিয়া হয়, এখান থেকে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারও হতে পারে। তারপরে হাইপারপ্লাসিয়া অফ প্রোস্টেট, যেটাকে আমরা বলি বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি। আর স্কিন র্যাশ হতে পারে। তার মানে কি এখানে প্যাথোলজিক্যাল কেন বলা হয়েছে? এক্সেসিভ কোনো কিছুর বিরুদ্ধে রেসপন্স দেখাইছে, যেটা পরবর্তীতে আমাদের বডিতে কোনো না একটা ডিজিজ ক্রিয়েট করে। প্যাথোজেনেসিস অফ হাইপারপ্লাসিয়া মানে মেকানিজম অফ হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া কিভাবে হচ্ছে? ইনক্রিজ লোকাল প্রোডাকশন অফ গ্রোথ ফ্যাক্টর অর হরমোনাল স্টিমুলেশন। মানে কি বেশি বেশি আমাদের যে গ্রোথ ফ্যাক্টর সেটা তৈরি হচ্ছে। গ্রোথ ফ্যাক্টরটা কি? একটা প্রোটিন, যেটা একটা টার্গেট সেলের রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এখন ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে ওই রিসেপ্টর ওই ওই সেলকে সিগন্যাল দেয় যে তুমি সেলের গ্রোথ করো অথবা সেলকে রিপেয়ার করো। সেই সিগন্যালটা কে দেয়? গ্রোথ ফ্যাক্টর। তাহলে আমরা তো জানি আমাদের বডিতে যেগুলা হরমোন আছে সেগুলাও এভাবে কাজ করে, রিসেপ্টরের সাথে বাইন্ড করে। যারা রিসেপ্টরের সাথে বাইন্ড করে তাদেরকে লাইগ্যান্ড বলে। তারা কি করে? রিসেপ্টরের সাথে বাইন্ড করে ওই রিসেপ্টরের একটা চেঞ্জ ঘটায়, কনফরমেশনাল চেঞ্জ ঘটায়। চেঞ্জ ঘটায় কি একটা ওই রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে দেয়। এখন অ্যাক্টিভেটেড রিসেপ্টরটা একটা সিগন্যাল দেয় নিউক্লিয়াসকে যে তুমি ট্রান্সক্রিপশন করো। আর ট্রান্সক্রিপশন করলেই তো নিউ সেলস তৈরি হয়। এখানে সেটাই বুঝাইছে যে প্রোডাকশন অফ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, ট্রান্সক্রিপশন অফ ভেরিয়াস সেলুলার জিনস, হাইপারপ্লাসিয়া অফ সেল। এখন what is hypertrophy? Hypertrophy refers to an increase in the size of the cell resulting in the increase in the size of the organ. মানে কি এখানে সেলের সাইজ বাড়বে। হাইপারপ্লাসিয়াতে কি ছিল? সেলের নাম্বার বাড়ছে। হাইপারট্রফিতে কি? সেলের সাইজ বাড়বে। হাইপারট্রফি সেলের সাইজ বাড়তেছে, তাহলে সাইজ বাড়ার কারণে অর্গানের সাইজ বাড়তেছে। এখন টাইপস অফ হাইপারট্রফি ওই একই, ফিজিওলজিক্যাল হাইপারট্রফি আর প্যাথোলজিক্যাল হাইপারট্রফি। ফিজিওলজিক্যাল হাইপারট্রফির এক্সাম্পল কি? হাইপারট্রফি অফ মায়োমেট্রিয়াম ডিউরিং প্রেগনেন্সি স্টিমুলেটেড বাই ইস্ট্রোজেন। ওই যে হরমোনাল একটা স্টিমুলেশন দিল, ওর বিরুদ্ধে একটা রেসপন্স প্রডিউস করার জন্য ওই সেলটার গ্রোথ হচ্ছে। গ্রোথ হচ্ছে কিভাবে? মায়োমেট্রিয়ামটাকে সে প্রলিফারেট করতেছে প্রেগনেন্সি টাইমে। হাইপারট্রফি অফ স্কেলেটাল মাসেল ডিউ টু ইনক্রিজ ইন ডিউ টু ইনক্রিজ ওয়ার্কলোড। এখন একটা বডি বিল্ডারের মাসেলটা ইনক্রিজ করে, বডি মাসেল সেটা কিভাবে ইনক্রিজ করে? একটা হরমোনাল বা একটা স্টিমুলেশন আছে যেটা বলে বডিকে যে তুমি সেলগুলার গ্রোথ করো, সেলগুলা বেশি বেশি গ্রোথ করো। ওয়ার্কলোডের কারণে বেশি বেশি পরিশ্রম করার কারণে তার কি হয়? তার সেলগুলোর গ্রোথ হয়। এটা হচ্ছে হাইপারপ্লেসিয়া অফ স্কেলেটাল মাসেল। প্যাথোলজিক্যাল হাইপারট্রফি এটা কি? হাইপারট্রফি অফ কার্ডিয়াক মাসেল ডিউ টু ইনক্রিজ ওয়ার্কলোড।
মানে কি এখানে আমরা জানলাম যে ওয়ার্কলোড বাড়লে কোনো মাসেলের সাইজ বাড়ে। তাহলে এখানেও মাসেলের সাইজ বাড়তেছে কার্ডিয়াক মাসেলের। কিন্তু এটা প্যাথোলজিক্যাল কেন? এটা প্যাথোলজিক্যাল কারণ হচ্ছে যদি কার্ডিয়াক মাসেলের সাইজ বাড়ে, তাহলে কার্ডিয়াক মাসেলটা ঠিকমতো কন্ট্রাকশন করতে পারবে না। আর যখন ঠিকমতো কন্ট্রাকশন করতে না পারবে না, তখন হার্টের কাজ কি? হার্টের কাজ ব্লাড পাম্প করা। তাহলে সেটা ঠিকমতো না পারলে তা হার্টটা ঠিকমতো যখন কাজ করতে পারবে না, সেটা প্যাথোলজিতে রূপান্তর হবে। আচ্ছা, এখন প্যাথোজেনেসিস অফ হাইপারট্রফি। হাইপারট্রফির প্যাথোজেনেসিস মানে কি? মেকানিজম অফ হাইপারট্রফি। কি হচ্ছে যে এখানে ইনক্রিজ ইন্ট্রাসেলুলার প্রোটিন সিনথেসিস অ্যান্ড অ্যাসেম্বলি অফ নিউলি সিনথেসাইজ সার্কোমিয়ার। মানে কি এখানে সেলের প্রোটিন সিনথেসিস বাড়তেছে। কিসের কারণে বাড়তেছে? একটা সিগন্যাল দিচ্ছে সেলকে যে এখানে সেলের প্রোটিন সিনথেসিস বাড়াও, এখন আমার প্রোটিন সিনথেসিস বাড়ানো লাগবে। আর প্রোটিন সিনথেসিস বাড়ালে সেই সেলের কিছু ফাংশনে পরিবর্তন আসে, যেমন সেলটার গ্রোথ হয় বেশি। যে বেশি বেশি প্রোটিন খায় তার তার বডির গ্রোথ বেশি হয়, তার মাসেলগুলোর গ্রোথ বেশি হয়। সেভাবেই অ্যান অ্যাসেম্বলি অফ নিউলি সিনথেসাইজ সার্কোমিয়ার। সার্কোমিয়ারের অ্যাসেম্বলি হওয়ার কারণে সেল প্রোটিনগুলো ঠিকমতো সজ্জিত থাকে আর সেলগুলোর সাইজে বৃদ্ধি পায়। প্যাথোজেনেসিস অফ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি মানে কি মেকানিজম অফ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখন লেফট ভেন্ট্রিকলের কাজ লেফট ভেন্ট্রিকলের কাজ হচ্ছে ব্লাডকে পাম্প করে আমাদের পুরো বডিতে পাঠিয়ে দেওয়া। এখন কিসের মাধ্যমে পাঠায়? লেফট ভেন্ট্রিকল অ্যাওর্টার মাধ্যমে বডিতে ব্লাড পাঠায়। এখন কথা হচ্ছে যদি অ্যাওর্টিক স্টেনোসিস মানে অ্যাওর্টার মধ্যে কোনো স্টেনোসিস মানে হয়, যদি ব্লাডটা যেতে বাধাপ্রাপ্ত হয়, কোথায় যেতে বাধাপ্রাপ্ত হয়? পুরা বডিতে। আর কি যদি সিস্টেমিক হাইপারটেনশন হয়? হাইপারটেনশন মানে কি ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে কি হচ্ছে? ব্লাডকে বেশি বেশি পাম্প করতে হচ্ছে। তাহলে এই যে বেশি বেশি পাম্প করতে হচ্ছে লেফট ভেন্ট্রিকলকে, তার কারণে কি তার সেলের সাইজে বৃদ্ধি পাওয়া লাগবে বেশি বেশি কাজ করার জন্য। আমাদের মধ্যে বেশি কাজ করতে পারে যাদের বডির সাইজ বড়, সেলের সাইজ বড়, তাদের মধ্যে প্রোটিন বেশি থাকে, তারা বেশি বেশি কাজ করতে পারে। তেমনি কি এই সেলগুলার কাজ করার জন্য লেফট ভেন্ট্রিকুলার সেলগুলার কাজ করার জন্য কি করতে হবে? এর মধ্যে প্রোটিন সিনথেসিস বেশি হতে হবে। প্রোটিন সিনথেসিস বেশি হলে সাইজে বাড়বে। মানে কি কার্ডিয়াক মায়োসাইট গুলো স্ট্রেস হবে। কার্ডিয়াক মায়োসাইট স্ট্রেস হলে কি হবে? কার্ডিয়াক মায়োসাইট যখন স্ট্রেস হবে তখন ওই সেলগুলোর সাইজে বাড়বে, সেলগুলোর থিকনেস বাড়বে। এই সেলগুলো কি হয়? কনসেন্ট্রিক ওয়াল থিকনেস বাড়ায়। মানে কি লেফট ভেন্ট্রিকুলার ওয়াল যে আছে ওয়ালের থিকনেস আরো বাড়ায় দেয়। এমনিই তো জানি লেফট ভেন্ট্রিকুলার ওয়ালের থিকনেস বেশি। এই সেলগুলোর সাইজে বাড়ার কারণে লেফট ভেন্ট্রিকুলার সেলের থিকনেস আরো বেড়ে যায়। অ্যান্ড সার্কোমিয়ার অ্যারেঞ্জড ইন দ্য লং এক্সিস অফ দ্য সেল। এখন সার্কোমিয়ার কিভাবে অ্যারেঞ্জ থাকে? সেলের লং এক্সিস বরাবর। কি হয় এখানে? লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এভাবে ক্রিয়েট হয় আমাদের বডিতে। এখন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে আমাদের কি কি কমপ্লিকেশন দেখা দিতে পারে? এখন কারোর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলো যাদের হাইপারটেনশন আছে অথবা অ্যাওর্টিক স্টেনোসিস আছে, তাদের কি কি কমপ্লিকেশন দেখা যায়? তাদের দেখা যেতে পারে ইসচেমিক হার্ট ডিজিজ। মানে কি ইসচেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক দেখা যেতে পারে, তারপরে কার্ডিয়াক ফেলার দেখা দিতে পারে। কেন কমপ্লিকেশন ক্রিয়েট করে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি? কেন? কারণ যখন সেলগুলো নর্মাল পজিশনে থাকে সেলগুলো একটা রিদমিক কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মাধ্যমে ব্লাড পাম্প করে। যখন সেলের সাইজ বেড়ে যায় তখন সে রিদমিক কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে তার সাইজকে নিজের নিজের রিদমিক কন্ট্রাকশন রিল্যাক্সেশন মেনটেন করতে পারে না। এত পরিমাণে ইনক্রিজ হয় যে তার সেলগুলা উইক হয়ে যায়, মানে ঠিকমতো কাজ করতে পারে না। তখন কি হয়? এই কমপ্লিকেশন গুলা দেখা দেয়।